বৈষম্যগুলো অনেকদিন ধরে চলে আসছে। আমি বারবার বলছি যে এটা এক বছরের বাজেট দিয়ে এটা সমাধান সম্ভব না, কিন্তু দেখছি যে এই মন্ত্রণালয়ে অনেক অনিয়ম হয়, অনেক দুর্নীতি আছে, অনেক আমলাতান্ত্রিকতা আছে। দরকারি বইগুলো না, এমনকি যেগুলোর পরীক্ষা হবে না, সব বই ছাপা হয়ে যাচ্ছে। এখন প্রতিদিন 60-70 লক্ষ পর্যন্ত ছাপা হচ্ছে শেষের দিকে এসে, কারণ এতদিনে এসে এগুলা মানে সময় লেগেছে নিয়ম অনুযায়ী সবকিছু করতে। এখন যে সমস্যা হয়েছে সেটা হলো বিতরণের কিছু সমস্যা দেখা দিয়েছে। এতদিন পরে আমি জানতে পারলাম যে আসলে পত্রপত্রিকায় যে লেখা হয় এত বইয়ের চাহিদা আর এত ছাপা হয়েছে, ওই চাহিদাই একটু বেশি আসলে। এখন দেখা যাচ্ছে যে আমি অগ্রাধিকার ঠিক করে দিয়েছিলাম যে আগে কোন ক্লাসের বইগুলো, কোন সাবজেক্টের বইগুলো আগে ছাপাতে হবে এবং যেগুলো পরীক্ষা হবে না সেগুলো পরে ছাপালেও চলবে। দেখা গেছে যে অগ্রাধিকার গুলো ছাপানো হয়েছে, সেগুলো এখন যা দরকার ছিল তার থেকেও উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, যাতে করে ছাপাতে বন্ধ করে দেওয়া হচ্ছে কিছু বই। তারপর এর কারণ হলো যে অনেক স্কুলে, মাদ্রাসা এবং স্কুলে আসলে যত ছাত্র তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয়। এবছর যেহেতু আমরা কড়া পাহারাতে দেখেছি প্রত্যেকটা প্রেসে, এই জন্য চাহিদা অনুযায়ী ছাপা হতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু বই চাহিদা মিটে গেছে, কিন্তু মানে বইয়ের আর দরকার নেই। শিক্ষা অফিসাররা বলছে আমাদের বইয়ের দরকার নেই বইয়ের, অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে, সেটা বন্ধ করে দিতে হচ্ছে প্রেসকে। সবকিছু মিলিয়ে বোধহয় আমার মনে হয় যে কিছু বই এখনো বাকি আছে, এবং সেগুলো যদি ওই বাড়তি 1.5 কোটি বই বোধহয় বাড়তি চাহিদা দেখানো হয়েছিল সেটা বাদ দিলে, আর যেগুলো পরীক্ষা হবে সেসব বইয়ের ছবি ছাপা হয়ে গেছে, বিতরণের অপেক্ষায় আছে। আর সামান্য কিছু বই 2-3 কোটি বই কোথায় এই কয়েকদিনের মধ্যে ছাপা বলে, যেগুলোর কোনো বার্ষিক পরীক্ষা আসলে হয় না। কাজেই আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। আর আরেকটা, প্রথমেই আমি বলেছিলাম যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া ছিল, বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের, মাধ্যমিক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এরা হলো সবচেয়ে বঞ্চিত। এদের বেতন, এদের ভাতাগুলো এগুলো অত্যন্ত অপ্রতুল, এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর ধরে নিয়োগটা এখান থেকে কেন্দ্রীয় ভাবে হয়, তাদের প্রতি বছরের যেই পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা কেন্দ্রীয় ভাবে নেওয়া হয়। এতে করে মেধা অনুযায়ী তারা তো একজন নিজের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয়। এই প্রক্রিয়াটা করা হয়েছে এই কারণে, যদি এই এদের নিয়োগ স্কুল এবং স্কুলের ম্যানেজিং কমিটির উপর, পর্ষদের উপর ন্যস্ত করা থাকতো, তাহলে এতে অনেক নিয়োগ বাণিজ্যের সমস্যা সেটা থেকেই যেত। কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো যে দূর দূরান্তে অনেকে চলে যেতে হয়, বিশেষ করে মহিলা শিক্ষক যারা, তাদের জন্য তো খুবই দুর্ভোগ, এত কম বেতনে এত কম ভাতায়। প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা এখন এটা কার্যকর করা হবে।
সেটা হলো অনলাইন ভিত্তিক। এদের এদের কোনো বদলির কোনো সুযোগই ছিল না। সেই বেসরকারি এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের, মাদ্রাসা এবং স্কুল শিক্ষকদের অনলাইন ভিত্তিক বদলির একটা প্রক্রিয়া আমরা ঘোষণা করেছি। নীতিমালা আছে, সেখানে হলো দূরত্ব কত, তার নিজের জেলা থেকে কত দূরত্ব, অগ্রাধিকার গুলো নারী না পুরুষ, এবং কতদিনের সিনিয়রিটি হিসাবে এইরকম একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদের এবছর থেকে অনলাইন ভিত্তিক সার্বজনীন বদলির একটা ব্যবস্থা আমরা করেছি। আর একটা আর কি ছিল, আর তাদের বেতন ভাতা নিয়ে অনেক আন্দোলন হচ্ছিল। আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন গোষ্ঠী টিচারদের মধ্যে অনেক রকমের, এটা নতুন উপদেষ্টা বুঝতে পারবেন, এরা কিন্তু এক না, এদের মধ্যে বহু বিভাজন হয়েছে, বিভিন্ন ভাবে রিক্রুটমেন্ট হয়েছে, বিভিন্ন ভাবে এদের পদায়ন হয়েছে, সে কারণে এরাও বিভক্ত। 2005 সাল পর্যন্ত একরকম, 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত একরকম, 2015 সাল থেকে নিয়োগ, পরীক্ষা, এই সবকিছুই আলাদা আলাদা নিয়মে হয়েছে বলে এরাও বিভক্ত। কাজে এই জন্যই এতগুলো দাবি দেওয়ারও বিভিন্নতা আছে। তার মধ্যে বেতন ভাতার ব্যাপারে সবাইরই একই দাবি যে এটা অপর্যাপ্ত। আমাদের যেটা একটা নীতিগতভাবে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তায় দাবি দেওয়ার মুখে যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয়, তাহলে কিন্তু বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য থাকে না বেতনের ভিতরে। আমরা সবগুলো দাবি, অধিকাংশ দাবি ন্যায্য, কিছু কিছু দাবি হবে বিপরীতমুখী, কিন্তু এই ন্যায্য দাবিগুলোর মধ্যে যাদের বেশি শক্তি আছে, যারা আন্দোলন করতে পারে, তাদের দাবি যদি আগে বেশি মেটাতে যাই, আবার যেমন অবসরপ্রাপ্ত বেসরকারি খাতের শিক্ষকরা, আমি আগেই বলেছিলাম যে এনাদের 5-6 বছরের, এটা খুব দেশের সবচেয়ে ন্যায্য দাবি, তাদের নিজেরই অবসর ভাতা এবং আর কি যেন কল্যাণ ভাতা, এগুলো যে ফান্ডে ছিল, এই ফান্ডটা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আর কোনো টাকা পয়সা নাই, আর কিছু ফান্ড এমনিতেই কোনোভাবে চলে গেছে অন্য জায়গায়। এই যে 5-6 বছরের একটা ব্যাকলগ টিচারদের, শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তারা রাস্তা তো কোনোদিন নামেনি। কিন্তু তাই বলি কি তাদের ওটা কি কম? আমি তো মনে করেছিলাম যে সেটাই সবচেয়ে আগে মেটানো উচিত। যাই হোক, এগুলোর মধ্যে এই জন্যই আন্দোলনের মুখ থেকে সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এই বছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই আমাদের বেতন, মানে সরকারি বেতনের সাথে বেসরকারি কাজের বেতন এক সমান করে দিতে হবে, ন্যায্য বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেটে কি করে 15 বছরের এই বৈষম্যকে ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।
তাদের উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের আরো চিকিৎসা ভাতা, এই বাচ্চাদের ঈদ উল আজহা থেকে শুরু করে আমরা আগামী বাচ্চাদের বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, কিন্তু আমি জানি এবং সেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে। এবং ওই যে শিক্ষকদের যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, সেটার জন্য একটা ফান্ড এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে।